আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নমুনায়নের থিওরিটিক্যাল বিষয়গুলো জানার চেষ্টা করব। তো নমুনায়নের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সমগ্র। তো আমরা প্রথমে দেখি সমগ্র কোনটাকে বলছি আমরা এবং নমুনা কোনটাকে বলছি। ধরা যাক আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ফ্যামিলি স্ট্যাটাস জানতে চাই, তাহলে এই ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টই হবে আমার সমগ্র। সমগ্র ঠিক আছে। আচ্ছা, এখন আমি নমুনা কোনটাকে বলছি? আমি রাজশাহী ইউনিভার্সিটির এতগুলো স্টুডেন্টদের প্রত্যেকটার কাছে কাছে গিয়ে তাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানা সম্ভব না, ঠিক আছে? এটা অনেক একটা কঠিন কাজ, যে কারণে আমরা কি করি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে চয়েস করে সেখান থেকে কিছু স্টুডেন্টকে বিভিন্ন রকমের প্রশ্ন করে আমরা সেখান থেকে আমরা উপাত্ত নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলো থেকে আমি তথ্য সংগ্রহ করব। তাহলে ওই ডিপার্টমেন্টের স্টুডেন্টগুলো হবে এই ক্ষেত্রে আমার নমুনা। এই ক্ষেত্রে স্টুডেন্টগুলো হচ্ছে আমার নমুনা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার হয়ে যায়, আমরা রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি, এই কারণে রাজশাহী ইউনিভার্সিটি আমার সমগ্র হলো। ধরা যাক আমি পরিসংখ্যান বিভাগের স্টুডেন্টদের নিয়ে আমরা পড়াশোনা করতে চাই বা কিছু জানতে চাই তাদের বিষয়ে। ইন দ্যাট কেস এই পরিসংখ্যান বিষয়টা বা পরিসংখ্যানের যতগুলো স্টুডেন্ট আছে এক্ষেত্রে তারা হয়ে গেল আমার সমগ্র। সমগ্র ঠিক আছে। কিন্তু যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম তখন পরিসংখ্যান বিভাগের যে স্টুডেন্টগুলো ছিল সেখান থেকে আমি যখন তথ্য সংগ্রহ করছিলাম বা পরিসংখ্যান ডিপার্টমেন্টটা আমার ছিল জাস্ট নমুনার অন্তর্ভুক্ত, কিন্তু আমি যখন পরিসংখ্যান বিষয়ের বা পরিসংখ্যান বিভাগের স্টুডেন্টের আর্থসামাজিক অবস্থা জানতে চাচ্ছি তখন আমার এই যে এখান থেকে এই পরিসংখ্যানের যতগুলো স্টুডেন্ট আছে এক্ষেত্রে তারা হয়ে যাচ্ছে আমার সমগ্র। তো এখান থেকে আমরা যদি কিছু স্টুডেন্টকে বাছাই করি সেই স্টুডেন্টগুলো হয়ে যাবে আমার নমুনা, ঠিক আছে। তো আমি আশা করি সমগ্র কোনটাকে বলছি এবং নমুনা কোনটাকে বলছি সেটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো পরামিতি কোনটাকে আমরা বলছি বা প্যারামিটার এবং নমুনাজ মান, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, আমি এই রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্টগুলো যতগুলো স্টুডেন্ট ধরেন 36,000 স্টুডেন্ট আছে, এই 36,000 স্টুডেন্টকে নিয়ে আমি যদি এদের মান্থলি ইনকামের মিন বের করি তাহলে এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটাকে আমরা বলবো প্যারামিটার বা পরামিতি, যেহেতু আমি বাংলায় লিখছি পরামিতি, ঠিক আছে। 36,000 স্টুডেন্টদের বাবার বা ফ্যামিলির মান্থলি ইনকামের যে গড়টা সেটাকে আমরা বলছি পরামিতি। একইভাবে আমি যে নমুনাগুলো নিলাম না, এই নমুনাগুলো ধরে নিলাম আমি 500টা নমুনা নিয়েছি 36,000 স্টুডেন্ট থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা 500টা স্টুডেন্ট নিয়েছি। এই 500টা স্টুডেন্টের যদি আমি গড় ক্যালকুলেশন করি তাহলে আমার যে আমি যদি এই 500টা স্টুডেন্টের গড় ক্যালকুলেশন করি তাহলে আমার এই মানটাকে আমি বলবো নমুনাজ মান, ঠিক আছে। তাহলে পরামিতি কখন আমরা বলছি? যখন আমরা সমগ্রকের সবগুলো উপাদান নিয়ে কিছু ক্যালকুলেশন করছি। আমি গড় ক্যালকুলেশন করতে পারি, ভেদাঙ্ক ক্যালকুলেশন করতে পারি, বা আরও অন্যান্য যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি, তখন আমরা ওগুলোকে বলবো পরামিতি। আর আমি যে নমুনাটা নিলাম সেই নমুনা থেকে যদি আমরা একই জিনিসগুলো ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাকে বলবো নমুনাজ মান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আমাকে একটু ক্লিয়ার হতে হবে, সেটা হলো আমরা বলি স্যাম্পলিং ইরর। যাকে আমরা বলি নমুনা ত্রুটি। তাহলে এই স্যাম্পলিং ইরর কাকে বলে? আচ্ছা, আমি এই যে নমুনাজ মান থেকে আমি একটা ক্যালকুলেশন করলাম, ধরে নিলাম যে আমি যে এই 500 স্টুডেন্টদের গড় মান্থলি ইনকাম বের করলাম সেটা হয়ে গেল 12
1000 টাকা। কিন্তু আমি যদি 36,000 স্টুডেন্টদের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে গিয়ে আমি যদি তাদের মান্থলি ইনকাম হিসাব করতাম, সেই ক্ষেত্রে গড় বের করে আমি পেলাম ধরা যাক 12,500 টাকা। ঠিক আছে, তাহলে এই যে নমুনা ক্যালকুলেট করে আমি পেলাম কত হাজার টাকা? 12,000 টাকা। আর আমার সমগ্র থেকে যদি আমি ক্যালকুলেশন করতাম তাহলে আমার অ্যান্সারটা আসতো 12,500 টাকা। এই যে দুইয়ের মাঝে ডিফারেন্স, এই 12,500 আর এই 12,000 মধ্যে যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় নমুনাজ ত্রুটি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেইন কনসেপ্ট। সমগ্র কোনটাকে বলছি, নমুনা কোনটাকে বলছি, পরামিতি আমরা কখন বলছি, নমুনায়ন কখন বলছি, এবং নমুনা ত্রুটি কখন হচ্ছে, বা আমরা কোনটাকে নমুনা ত্রুটি বলছি। আশা করা যে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো বিভিন্ন রকমের নমুনা আছে। আরেকটাকে আমি বলি যে উদ্দেশ্যমূলক বা জাজমেন্ট স্যাম্পলিং আমরা যেটাকে বলি। ধরে নিলাম আচ্ছা আচ্ছা আমরা সম্ভাবনা নমুনায়ন কোনটাকে বলছি বা উদ্দেশ্যমূলক নমুনায়ন কোনটাকে বলছি? ধরা যাক আমি রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে আমি আপেলের গড় ওজন জানতে চাই। আপেলের গড় ওজন জানতে চাই, তা আমি কি করলাম? আমি রাস্তায় গিয়ে মোটামুটিভাবে আমার ইচ্ছা মতো 10টা আপেল নিয়ে নিলাম। 10টা আপেল নিয়ে সেটাকে মেজারমেন্ট করলাম। মেজারমেন্ট করে আমরা ক্যালকুলেশন করে আনুমানিকভাবে একটা মান পেলাম। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি উদ্দেশ্যমূলক নমুনায়ন। আর সম্ভাবনা নমুনায়ন কোনটাকে বলছে? আমরা আপেলগুলোকে একটা ঝুড়িতে যতগুলো আপেল আছে সেটাকে আমরা একটা বাক্সর মধ্যে নিয়ে নিলাম, দিয়ে একটা একটা করে 10টা আপেল উঠালাম আমরা, দিয়ে যে 10টা আপেল পেলাম সেই 10টা আপেলের মধ্যে আমরা ক্যালকুলেশন করলাম, যাই ক্যালকুলেশন করি গড় বা কিছু একটা ক্যালকুলেশন করলাম। তো এখানে সম্ভাবনা নমুনায়ন এই কারণে বলা হচ্ছে আমরা যে আপেলগুলো চয়েস করলাম এই ক্ষেত্রে এই চয়েসের মাঝে কোনো পক্ষপাতিত্ব নাই। আমি কিন্তু এখানে ইচ্ছা মতো বা আমার ইচ্ছা মতো 10টা আপেল নিয়েছি, যে হ্যাঁ এটা একটু বড় মনে হচ্ছে, এটা একটু ছোট মনে হচ্ছে, এই করে নিয়ে নিলাম। কিন্তু এখানে কি করছি আমরা? একটা বদ্ধ জায়গায় রেখে দিচ্ছি, আমরা যেটাকে সাধারণত লটারি ইউজ করি, বদ্ধ জায়গায় রেখে দিচ্ছি, আমি অন্ধকারভাবে 10টা আপেল উঠাচ্ছি। এ কারণে এই ধরনের নমুনায়নকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন। ঠিক আছে, আর যেখানে কোনো রকমের আমি মানে কি বলে যে গবেষক, সে গবেষক ইচ্ছে মতো যদি নমুনা নেয় তখন ওই নমুনায়নটাকে আমরা বলবো উদ্দেশ্যমূলক নমুনায়ন। তো মেইনলি হচ্ছে এই নমুনায়নটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সম্ভাবনা নমুনায়ন। এটার মেইনলি 4টা ভাগ। 1 নাম্বার হচ্ছে যে সরল দৈব নমুনায়ন। 2 নম্বরে হচ্ছে স্তরিত, হচ্ছে ধারাবাহিক নমুনায়ন, এবং 4 নম্বরে হচ্ছে গুচ্ছ নমুনায়ন। গুচ্ছ নমুনায়ন আমরা এই 4টা নমুনায়নটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব যে কোনটাকে সরল দৈব নমুনায়ন বলছি, কখন আমরা স্তরিত নমুনায়ন বলছি, কখন ধারাবাহিক নমুনায়ন বলছি, কখন গুচ্ছ নমুনায়ন বলছি। তো আমরা এটা ডিসকাস করি। সরল দৈব নমুনায়ন সব থেকে সহজ নমুনায়ন। এখন আমরা সরল দৈব নমুনায়ন সম্পর্কে একটু ধারণা নিব। ধরা যাক আমরা মানে সহজ ভাষায় যেটাকে বলি লটারি পদ্ধতি, সেটা হচ্ছে সরল দৈব নমুনায়ন। তো একটা বাক্সের মধ্যে আমরা যে আমাদের যে পপুলেশনগুলো আছে সেই পপুলেশনগুলোকে নাম্বারিং করে দিলাম, যে 1 থেকে 100 পর্যন্ত আমার পপুলেশন বা সমগ্র কাছে, এখান থেকে আমি 10টা নমুনায়ন নিব বা 10টা নমুনা নিব। ঠিক আছে, তো কি করলাম আমরা? এখানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আমরা লটারি করে একটা একটা করে উঠাবো, দেখবো কত নাম্বার আছে। দেখা যায় প্রথমে 5 আসলো, তারপরে দেখা যায় 21 আসলো, তারপরে দেখা যায় 15 আসলো, এভাবে করে করে 5টা নমুনায়ন আমরা নিয়ে নেব। এই নমুনায়নটাকে বলা হচ্ছে সরল দৈব নমুনায়ন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 2টা নমুনায়ন একটু পাশাপাশি লিখবো এবং এটা একটু বোঝার চেষ্টা করবো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্তরিত নমুনায়ন, আর একটা হচ্ছে গুচ্ছ নমুনায়ন। ঠিক আছে, এই দুইটা। তো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে স্তরিত নমুনায়ন এবং গুচ্ছ নমুনায়নের মধ্যে ডিফারেন্স দেখার চেষ্টা করব। ধরা যাক একটা অ্যাপার্টমেন্ট আছে, যে অ্যাপার্টমেন্টে
6 তলা বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্ট, এখানে 6টা ফ্যামিলি থাকে। আমি ওই ফ্যামিলি মেম্বারদের ওজন সম্পর্কে একটু ধারণা চাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরা যাক এখান থেকে আমি অ্যাভারেজে ধরে নিলাম 5টা করে পিপুল, ঠিক আছে? 5 বা 4টা করে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে পিপুল আছে, ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে 5টা স্যাম্পল নিই, 5টা স্যাম্পল নিলাম। এখন আমরা যদি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করি তাহলে কী সমস্যা হয়? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলে দেখা যায় 5টায় শিশু চলে আসতে পারে, বা 5টায় বয়স্ক চলে আসতে পারে, ঠিক আছে? বা যারা বড় তারা চলে আসতে পারে, 5টায় মেয়ে চলে আসতে পারে, একটা প্রবলেম। তা আমি এখানে কি করলাম যে আমি এই যে যারা বাচ্চা কাচ্চা, ঠিক আছে, তাদেরকে একটা ক্যাটাগরি করলাম, চাইল্ড, ঠিক আছে, বয়েজ চাইল্ড, ঠিক আছে, তাদেরকে একটা ক্যাটাগরি করলাম। তারপরে আমি করলাম যে গার্ল চাইল্ড, ঠিক আছে, তাদেরকে একটা ক্যাটাগরি করলাম। তারপরে হচ্ছে যে আমার ওম্যান, মানে ওই চাইল্ড ছাড়া যে মহিলা যারা থাকে তাদেরকে আমরা একটা ক্যাটাগরি করলাম, ঠিক আছে? আর যারা পুরুষ তাদেরকে একটা আমরা ক্যাটাগরি করলাম, বা যারা ওল্ড বয়স্ক তাদেরকে আমরা একটা ক্যাটাগরি করলাম। এখন এই ক্যাটাগরিগুলো থেকে যদি আমরা এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা স্যাম্পল নিই, তাহলে আমার যে অ্যান্সারটা পাবো সেটা কিন্তু অধিক প্রতিনিধিত্বশীল হবে। এটাকে আমরা বলছি স্ট্রাটা। এই যে বিভিন্ন ভাগে ভাগ করলাম আমি, ঠিক আছে? যে বয়েজ চাইল্ডগুলোকে এক জায়গাতে, গার্ল চাইল্ডগুলোকে এক জায়গাতে, মেয়েদেরকে এক জায়গাতে, ছেলেদেরকে এক জায়গাতে, বয়স্কদের এক জায়গাতে করে আমি এখান থেকে স্যাম্পল নিলাম। এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড বা স্তরিত নমুনা। এখন গুচ্ছ নমুনায়ন কাকে বলে? আচ্ছা, এই যে ক্যাটাগরি, আমি যে আমার প্রাপ্ত স্যাম্পল নিলাম, 10টা যে স্যাম্পল নিলাম, এই 10টা স্যাম্পলে কী আছে? কিছু বয়েজ চাইল্ড আছে, কিছু গার্ল চাইল্ড আছে, কিছু ওম্যান আছে, কিছু ম্যান আছে, কিছু ওল্ডও আছে, ঠিক আছে? আচ্ছা, এমন কি কোনো ঘটনা ঘটতে পারে না যে আমি এখান থেকে এই যে কোনো এখান থেকে ধরা যাক আমি প্রত্যেকটা পার্টকে, যদি আমরা এটাকে চয়েস করতাম, তাহলে এখানেও তো একটা বয় বা দেখা যাচ্ছে 2টা গার্ল, একটা মেয়ে বা একটা ছেলে থাকতে পারতো না? আচ্ছা, একইভাবে এই প্রত্যেকটা জায়গাতে থাকতে পারতো। তাহলে এগুলোকে এক একটা বলা হচ্ছে ক্লাস্টার। ঠিক আছে? ক্লাস্টার কেন বলা হচ্ছে? ক্লাস্টার মানে আমরা সহজ কথায় বলি উপদল, ঠিক আছে? আমার যে মেন সমগ্রটা থাকবে সেই সমগ্রকে বিভিন্ন উপসেটে যে ভাগ করে সেটাকেই বলা হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টারের সাথে স্ট্রাটার ডিফারেন্স হলো এই যে ক্লাস্টার, আমরা যে একটা ফ্লোর নিলাম, এই ফ্লোরে যদি 4টা মেম্বার থাকে তাহলে 4টা মেম্বার কিন্তু 4 রকম, ঠিক আছে? কিন্তু স্ট্রাটে আমরা দেখি, আমরা যদি এই পার্টটা নিই, এখানে কিন্তু সবাই এক, এখানেও কিন্তু সবাই এক, এখানেও সবাই এক। কিন্তু ক্লাস্টারের ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেকটা ক্লাস্টারে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আলাদা আলাদা। আমরা ক্লাস্টার স্যাম্পলিংয়ের যে কাজটা করি সেটা হলো আমরা প্রথমে একটা সমগ্রকে বিভিন্ন ক্লাস্টারে বা বিভিন্ন উপদলে ভাগ করে নিই। এখন আমরা এখান থেকে যে কোনো একটা বা 2টা ইউনিট র্যান্ডমলি নিয়ে নিলাম, তাহলে আমার যে এই যে ধরা যাক আমার যে র্যান্ডমলি ক্যালকুলেশন করে আমি একটা এই ক্লাস্টার পেলাম আর একটা এই ক্লাস্টার পেলাম, 2টা ক্লাস্টার পেলাম, ঠিক আছে? তাহলে এই 2টা ক্লাস্টার সমগ্র কি বলে উপাদানগুলো নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, এই ধরনের স্যাম্পলিংকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং, ঠিক আছে? তাহলে স্ট্র্যাটিফাইড কখন? যে আমরা যদি উপাদানগুলোকে ক্যাটাগরিতে ভাগ করি, ঠিক আছে? এমনভাবে ভাগ করব যে প্রত্যেকটা ক্যাটাগরিতে একই উপাদান থাকবে, ঠিক আছে? আর ক্লাস্টারের ক্ষেত্রে কি হচ্ছে? ডিফারেন্স। তাহলে এখানে আমরা কি দেখছি? একটা স্ট্রাটা বা স্তর আর কি, যেটাকে আমরা বলি বাংলায় স্তর বা স্ট্রাটা। তাহলে একটার উপাদানের সাথে আরেকটা উপাদান কিন্তু ভিন্ন, ঠিক আছে? কিন্তু একই স্ট্রাটার মধ্যে সমস্ত উপাদানগুলো কিন্তু একই রকম বা একই ক্যাটাগরি। কিন্তু ক্লাস্টারের ডিফারেন্সটা কি? ক্লাস্টারের ডিফারেন্সটা একটা ক্লাস্টারের সাথে আরেকটা ক্লাস্টার কিন্তু সেম, কিন্তু ক্লাস্টারের ভিতরের উপাদানগুলো কিন্তু আলাদা, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিংয়ের মূল কনসেপ্ট, এবং এটাই হচ্ছে ক্লাস্টার এবং স্ট্রাটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু ভালোভাবে বুঝতে হয়। আর সিস্টেম্যাটিক স্যাম্পলিং জাস্ট কিছুই না, এটা সব থেকে সহজ জিনিস একটা। সেটা হলো যে ধরা যাক আমার 1 থেকে 100 পর্যন্ত পপুলেশন রয়েছে, আমি এখান থেকে 10টা স্যাম্পল নিতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা 1 থেকে 100 পর্যন্ত স্টুডেন্টদেরকে মার্কিং করলাম। এখন আমি যে কাজটা করব, প্রথম যে স্যাম্পলটা নিব, ঠিক আছে, প্রথম স্যাম্পলটা আমি এদের মধ্যে একটা ডিফারেন্স করি কত, যে আমরা এটা ক্যালকুলেশন করি যেটাকে কে বলা হয়, 100/10 দিস ইকুয়াল টু 10, ঠিক আছে? তার মানে আমার কে এর মান হচ্ছে 10, ঠিক আছে? তাহলে আমি প্রথম উপাদানটা জাস্ট এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে চয়েস করব, এবং বাকি উপাদানগুলো কত হবে? তার 10তম উপাদান। যেমন আমি লটারি দিলাম, ঠিক আছে? লটারি করে আমি প্রথম উপাদানটা পেলাম, ধরে নিলাম 7 পেলাম, 7। তাহলে নেক্সট উপাদানটা আমি জাস্ট পেয়ে নেব 7 + 10 মানে কত?
17 নাম্বার স্যাম্পল। তারপরেরটা কত হবে 17 প্লাস 10, এটা হবে 27। এভাবে করে করে চলতে থাকবে 10 10 করে। শুধুমাত্র সিস্টেমেটিক স্যাম্পলিং যেটা, বা আমরা যেটাকে বলছি যে যেটাকে বলছি ধারাবাহিক নমুনায়ন, ধারাবাহিক নমুনায়ন সেটা হলো আমরা প্রথম ইউনিটটা শুধুমাত্র চয়েস করব এসআরএস এর মাধ্যমে, কিন্তু বাকি উপাদানগুলো আমি আর ওখানে কোনো হাত দিতে পারবো না, সেটা অটোমেটিক এই মান ধরে ধরে চলে আসবে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর অন্তর আমার মানগুলো চলে আসবে। ঠিক আছে, তা আশা করা যে এই 4টা নমুনায়ন সম্পর্কে আমরা ধারণা পেলাম। এতক্ষণ আমরা নমুনায়নের সাথে সম্পর্কিত বিভিন্ন কনসেপ্টগুলো দেখলাম। এখন পরীক্ষায় আসলে তো আমাদের লিখতে হবে। তো পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেগুলো আমি আমার মতো করে এখানে একটা স্লাইড আকারে প্রেজেন্ট করেছি, কেউ চাইলে বই থেকেও পড়তে পারে। এখানে যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ জাস্ট ওইগুলো একসাথে করে রাখা হয়েছে, আমরা এগুলো জাস্ট একটু দেখে নেব। তো প্রথমেই বলছে সমগ্রক বা তথ্য বিশ্ব কাকে বলে। তো সমগ্রক হচ্ছে যে কোনো একটি পরীক্ষায় বা পর্যবেক্ষণে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ কি, এগুলো হচ্ছে কি পয়েন্ট, আমি যেগুলো মার্ক করবো এগুলো কি পয়েন্ট। তাহলে কোনো একটি পরীক্ষায় বা পর্যবেক্ষণে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সেটকে আমরা তথ্য বিশ্ব বলি। ঠিক আছে, আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা যদি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টদের আর্থিক অবস্থা জানতে চাই তাহলে সবগুলো স্টুডেন্টই হবে একটা সমগ্র। আচ্ছা যদি বলে নমুনা কি, তাহলে কোনো সমগ্রকের সকল উপাদান থেকে কিছু সংখ্যক উপাদান নিয়ে গঠিত প্রতিনিধিত্বকারী অংশকে, তাহলে নমুনাটা কিন্তু অবশ্যই প্রতিনিধিত্ব করতে হবে। ঠিক আছে, যদি প্রতিনিধিত্বশীল পার্ট না হয় তাহলে কিন্তু আমরা সেই নমুনা নিয়ে খুব একটা ভালো কিছু করতে পারবো না। ওকে, এরপরে আছে পরামিতি বা প্যারামিটার। ঠিক আছে, আমরা যদি তথ্য বিশ্ব থেকে কোনো কিছু পরিমাপ করি সেটাকে আমরা বলবো পরামিতি বা প্যারামিটার, আর নমুনা থেকে আমি যদি কোনো কিছু কাউন্টিং করি তাহলে সেটাকে আমরা বলবো নমুনাজ মান। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো নমুনার আকার। তো কোনো নমুনা অন্তর্ভুক্ত আমরা কতগুলো নমুনা নিচ্ছি, কয়টা নমুনা নিয়ে কাজ করছি সেটাকে আমরা বলছি নমুনার আকার। ঠিক আছে, আমি যদি 100টা সমগ্রক থেকে 5টা নমুনা নিই তাহলে আমাদের নমুনার আকার 5 এ আর কি। তো ক্ষুদ্র নমুনা কোনটাকে বলছে, নমুনার আকার যদি 30-এর থেকে ছোট হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো ক্ষুদ্র নমুনা। বড় নমুনা কখন বলবো, যদি 30-এর থেকে যখন বড় হয়ে যাবে তখন আমরা ওই নমুনাটাকে বলবো বৃহৎ নমুনা। ঠিক আছে, আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটা হলো সমগ্রক এবং নমুনার মধ্যে পার্থক্য। তো কয়েকটা সহজ পার্থক্য আমরা আগে দেখে নিই, সেটা হলো যে সমগ্রকের সংখ্যা কিন্তু সসীম হতে পারে অসীম হতে পারে। ঠিক আছে, থাকতে পারে অসীম সমগ্র, কিন্তু নমুনা কিন্তু অবশ্যই সসীম হবে। আমি কয়টা নমুনা নিয়ে কাজ করছি সেটা অবশ্যই ডেফিনিট হতে হবে, নির্দিষ্ট হতে হবে। ঠিক আছে, আর সমগ্রকের বৈশিষ্ট্যকে পরামিতি বলে, আমরা একটু আগে দেখলাম। নমুনার বৈশিষ্ট্যকে বলা হবে নমুনাজ মান। আর সমগ্রকের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হিসেবে কল্পনা করা হয়, আর নমুনা হচ্ছে যে একটা সমগ্রকের উপসেট হিসেবে ক্যালকুলেশন করা হয়। আর এটা হচ্ছে জাস্ট ডেফিনেশন, যে সকল উপাদানকে আমরা বলবো সমগ্রক আর প্রতিনিধিত্বশীল অংশকে আমরা বলবো জাস্ট নমুনা। আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো শুমারি জরিপ এবং হচ্ছে নমুনা জরিপ। শুমারি জরিপ কি, আমরা যদি প্রতিটি ইউনিটকে ক্যালকুলেশনে নিয়ে আসি তখন সেটাকে বলছে শুমারি জরিপ। ঠিক আছে, প্রতিটি একক বা উপাদান হতে যদি তথ্য সংগ্রহ করা হয় তখন আমরা সেটাকে বলবো শুমারি জরিপ, এক কথায় সমগ্রকের মতো আর কি। তা আমাদের দেশে ব্যবহৃত শুমারি জরিপ হচ্ছে আদম শুমারি, কৃষি শুমারি, স্বাস্থ্য শুমারি, এগুলো। নমুনা জরিপ কোনটা, আমরা যদি নমুনা নিয়ে, ঠিক আছে, বা প্রতিনিধিত্বশীল পার্টটাকে নিয়ে তথ্য সংগ্রহ করি তখন সেটাকে বলা হয় নমুনা জরিপ। তো কিছু নমুনা জরিপের বা কিছু নমুনা জরিপ যারা করে তাদের কিছু অর্গানাইজেশন হচ্ছে বিডিএইচএস, তারপরে হচ্ছে যে বিএইচএস এক্সেট্রা। তো এগুলো জাস্ট আমরা ডেফিনেশনগুলো একটু মুখস্থ করে নেব, একটু বুঝে মুখস্থ করব যাতে আমরা পরীক্ষার হলে লিখতে পারি। আচ্ছা এখন বলছে শুমারি জরিপ এবং নমুনা জরিপের মধ্যে সুবিধা কোথায়। অবশ্যই নমুনা জরিপের সুবিধা, কারণ নমুনায় আমরা প্রতিনিধিত্বশীল পার্টটা নিচ্ছি, পুরোটা নিচ্ছি না। তো সুবিধাটা কি, এক নম্বর সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এখানে আমাদের সময়ও বাঁচে, খরচও বাঁচে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা এখানে সমগ্রকে কি করি, সমগ্রকে প্রতিটি উপাদান গণনা করি, প্রতিটি উপাদান গণনা করি, কিন্তু নমুনায় আমরা কি করি, নমুনায় হচ্ছে প্রতিনিধিত্বশীল অংশ বিশেষকে আমরা জাস্ট গণনা করি। ঠিক আছে, এই কারণে নমুনা জরিপে আমাদের একটু সুবিধা আছে। তো শুমারি জরিপে অবশ্যই আমাদের দক্ষ কর্মী প্রয়োজন। ঠিক আছে, যথেষ্ট যোগ্য হতে হবে বা দক্ষ হতে হবে।
ঠিক আছে, কিন্তু আমাদের নমুনা জরিপে অত যোগ্য কর্মী না হলেও চলে। ঠিক আছে, আচ্ছা, নমুনা জরিপ থেকে সংগৃহীত তথ্যটা বেশি উৎকৃষ্ট হবে। ঠিক আছে, যেহেতু প্রতিনিধিত্বশীল পাঠটা নিচ্ছি, সংগৃহীত উপাত্তটা বেশি উৎকৃষ্ট হবে। তারপরে হচ্ছে যে নমুনা জরিপ দ্রুত গতিতে যদি আমরা ডিসিশন নিতে চাই, তাড়াতাড়ি কোনো কিছু ডিসিশন নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে নমুনা জরিপটা বেশি আমাদের হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য দেওয়া আছে, সুমারি জরিপ এবং নমুনা জরিপের মধ্যে পার্থক্য কি। তো আমরা যেগুলো পড়লাম ওইটাই জাস্ট একই জিনিস, আমরা এই হয় পার্থক্য মুখস্থ করে ওটা লিখতে পারি বা ওটা ভালোভাবে পড়ে এটা লিখতে পারি। তো আমরা এতক্ষণ যেটা বললাম সেটাই এখানে লেখা আছে। বলছে যে আমরা এখানে প্রতিটি উপাদান গণনা করি, আর এখানে হচ্ছে যে প্রতিনিধিত্বশীল পার্টটাকে গণনা করি। এখানে হচ্ছে যে সময় খরচ দুটাই বেশি, সময় এবং খরচ দুটাই বেশি, আর এখানে হচ্ছে যে সময় এবং খরচ হচ্ছে দুটাই কম। ঠিক আছে, এখানে অপেক্ষাকৃত যোগ্য কর্মীর প্রয়োজন হয় বা দক্ষ কর্মীর প্রয়োজন হয়। ঠিক আছে, আর এখানে অল্প কর্মী হলেও কাজটা হয়ে যায় আমাদের। ঠিক আছে, আর সুমারি জরিপে অনমুনায়ন ত্রুটি, আচ্ছা অনমুনায়ন ত্রুটিটা বেশি হয়, নমুনা জরিপে অনমুনায়ন ত্রুটিটা কম হয়। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো যে নমুনায়ন ত্রুটি কোনটাকে বলছি, অনমুনায়ন ত্রুটি কোনটাকে বলছি। আচ্ছা, তো নেক্সট সেশনে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নমুনাজ ত্রুটি বা স্যাম্পলিং এরর কোনটাকে বলছি। আমি ক্লাসে একটু আগে বললাম যে আমরা সমগ্রক থেকে কোনো কিছু ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পেতাম। ঠিক আছে, আর নমুনা থেকে ক্যালকুলেশন করেও একটা ভ্যালু পাই। এই দুইয়ের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি বলা হয়, স্যাম্পলিং এরর বা হচ্ছে নমুনাজ ত্রুটি। তো এখানে বলছে যে কোনো একটি সমগ্রক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ত্রুটি নমুনায়নের মাধ্যমে ঘটে থাকে তাকে নমুনাজ ত্রুটি বলে। ঠিক আছে, বা আরেকটা সহজ কথা এখানে লেখা আছে যে নমুনাজ মান এবং পরম মানের মধ্যে নমুনাজ মান ও পরামিতির যে ব্যবধান পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে নমুনাজ ত্রুটি। তাহলে নমুনাজ ত্রুটি আমরা কোনটাকে বললাম, একটা হচ্ছে যে নমুনাজ মান এবং পরামিতির মধ্যে যে ডিফারেন্সটা, যতটুকু পার্থক্য আছে সেটাই হচ্ছে মেইনলি নমুনাজ ত্রুটি। আমরা নমুনার আকার যত বাড়াবো এই ত্রুটিটা তত কমে যাবে, কারণ নমুনার আকার যত বাড়বে সেটা কি হবে, সমগ্রকের কাছাকাছি চলে যাবে, ফলে এই ত্রুটিটা ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, নমুনা ত্রুটি কেন হয়, তো কেন হয় একটু দেখে নিই। এক নম্বরে হচ্ছে নমুনা পদ্ধতি নির্বাচন, মানে আমার যেখানে ক্লাস্টার নিয়ে কাজ করতে হবে আমি সেখানে দেখা যাচ্ছে স্ট্রাটা ইউজ করেছি, বা যেখানে স্ট্রাটা নিয়ে কাজ করতে হবে সেখানে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা সরল দৈব নমুনায়ন ব্যবহার করেছি। তো এই আমরা যদি পদ্ধতিটা ঠিকভাবে নির্বাচন না করি তাহলে যে ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো নমুনাজ ত্রুটি। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে যে নমুনাজ মানের ভিত্তিতে সমগ্রকের পরামিতি নিরূপণ করা হয়, কিন্তু নমুনাজ মান নির্বাচন করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে নমুনা ত্রুটির উদ্ভব হয়। মানে আমরা নমুনাজ মান অর্থাৎ আমরা নমুনা থেকে যে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনটা যদি সঠিক না হয় তাহলে এই ক্ষেত্রেও যে ত্রুটিটা হয় সেটাকে আমরা ত্রুটিপূর্ণ নমুনাজ মান বলে থাকি। তারপরে বলছে তথ্য বিশ্বের মানের অসামঞ্জস্যতা। ঠিক আছে, অর্থাৎ আমি যে স্যাম্পলের মাধ্যমে আমরা যে ইন্টারপ্রেটটা করলাম বা আমরা যে সমগ্রক সম্পর্কে ধারণা দিলাম, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে অসামঞ্জস্য মনে হচ্ছে। যেমন আমরা একটা ইউনিভার্সিটির একটা ক্লাসে আমরা সবার ওজনের গড় আমি বললাম যে সবার ওজনের গড় হচ্ছে অ্যাভারেজ 42 কেজি, কিন্তু এটা কি সম্ভব বাস্তবে যে আমরা সব মিলে অ্যাভারেজ 56-57 হলে তো একরকম মেনে নেওয়া যায়, 42 অ্যাভারেজ তো হতে পারে না। তো আমরা এখানে বলছি যে আমরা না, আমাদের এই যে নমুনাজ মানটা তথ্য বিশ্বের সাথে আর কি অমিল রয়েছে, এই আর কি। ঠিক আছে, আর নমুনার আকার যত কম হবে ত্রুটি তত বাড়তে থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি কি নিয়ে কাজ করছি সে অনুযায়ী নমুনা নির্বাচন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার কাজের ক্ষেত্র বা গবেষণার ক্ষেত্র অনুসারে আমাকে নমুনা নির্বাচন করতে হবে, নাহলে এক্ষেত্রে নমুনা ত্রুটি দেখা দিবে। তারপর বলছে সমগ্রকে সীমা নির্ধারণ, অর্থাৎ আমি যে সমগ্রক নিয়ে কাজ করছি সেই সমগ্রকের আকার এবং সীমা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তা না হলে নমুনা ত্রুটি দেখা দিবে। তারপরে হচ্ছে যে নমুনাজ ত্রুটি কীভাবে আমরা হ্রাস করব, তা আমরা কারণ যদি বলতে পারি যে এই কারণে নমুনাজ ত্রুটি হয়, তাহলে ওই কারণগুলো যদি আমরা সরাই তাহলে হচ্ছে যে নমুনাজ ত্রুটি হ্রাস পেয়ে যাবে। যেমন হচ্ছে যে 1 নম্বরে বলছে এখানে কি নমুনার আকার বাড়াইতে হবে আমার, তাহলে নমুনার আকার যদি বাড়ে তাহলে নমুনাজ ত্রুটি কমবে। পদ্ধতি সঠিকভাবে নির্বাচন করতে হবে, নমুনাজ মানটা সঠিক হতে হবে, আর সমগ্রকে যে সীমানাটা সেটা আমরা সঠিক সীমানা আমরা নির্ধারণ করলে নমুনাজ ত্রুটি কমে যাবে। এরপরে হচ্ছে অনমুনাজ ত্রুটি, নমুনাজ ত্রুটি ছাড়া অন্য ত্রুটিটাকে আমরা বলবো অনমুনাজ ত্রুটি। ঠিক আছে, আচ্ছা, অনমুনাজ ত্রুটি কি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বা কয়েকটা কারণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর বলছে নমুনায়ন পরিকল্পনা ও সংজ্ঞাজনিত ত্রুটি। ঠিক
ঠিক আছে, বা আমরা সহজভাবে বলতে পারি যে আমাদের উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমাকে নমুনা নিতে হবে। ঠিক আছে, যদি আমাদের উদ্দেশ্য সঠিক না হয়, ঠিক আছে, বা উদ্দেশ্য অনুসারে যদি আমরা নমুনা সঠিকভাবে নিতে না পারি, তাহলে যে ত্রুটিটা হবে সেটা হচ্ছে অনমুনাজ ত্রুটি। তারপর হচ্ছে দক্ষ লোকের অভাব। ঠিক আছে, অদক্ষ লোক তারা যদি ভুলভাল ডেটা কালেকশন করে নিয়ে আসে, সে অনুযায়ী আমি যদি নমুনা করে মানে অ্যান্সার বের করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমার নমুনা ত্রুটি দেখা দিবে। তারপরে তথ্য সংগ্রহের ত্রুটি, উত্তরদাতার অনিচ্ছাকৃত ভুল, তারপর সে যদি পক্ষপাতিত্ব করে, স্মৃতিহীনতা, এ ধরনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনমুনাজ ত্রুটি। তারপর আমরা যদি প্রশ্নমালা যেটা, সেটা যদি আমরা ত্রুটিপূর্ণভাবে প্রণয়ন করি, এই ক্ষেত্রে যে ত্রুটিটা হয় সেটা হচ্ছে অনমুনাজ ত্রুটি। তারপর হচ্ছে প্রকাশনা ত্রুটি, অর্থাৎ আমি যদি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করি, তাহলে দেখা যায় প্রাইমারি ডাটাতে মুদ্রণজনিত ত্রুটি ছিল, রিপোর্ট তৈরিতে ভুল ছিল। এক্ষেত্রে আমি যদি এসব ত্রুটির কারণে অনমুনাজ ত্রুটি ঘটে থাকে। আচ্ছা, এবার অনমুনাজ ত্রুটি কীভাবে হ্রাস করতে পারবো? আমরা কারণ পেলাম, এবারে কারণগুলো দিয়ে হ্রাস করব। ঠিক আছে, 1 নম্বর কাঠামোটা ঠিকভাবে নির্বাচন করতে হবে। ঠিক আছে, তারপর জনশক্তি বা দক্ষ জনশক্তি প্রয়োগ করতে হবে, সহজ সরল প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আরেকটা ভালো একটা জিনিস প্রাক জরিপ, অর্থাৎ আমি মূল জরিপে যাওয়ার আগে, যেমন হচ্ছে মূল খেলার আগে আমরা কি করি, একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলি না, সেরকম মূল জরিপ করার আগে আমরা তার আগে একটা জরিপ করে দেখব, সেটাকে বলছে প্রাক জরিপ। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কেমন নমুনা ত্রুটি আসছে, সে অনুযায়ী আমরা নমুনা ত্রুটিটা কমিয়ে দিতে পারবো। তারপরে বিশ্লেষণ করার সময় একটু সতর্ক থাকতে হবে। তারপর জরিপের কাজে যে যন্ত্রগুলো ব্যবহার করছে, হাইট মাপার জন্য, ওয়েট মাপার জন্য বা বিভিন্ন কাজের জন্য, ওগুলো যেন ত্রুটিপূর্ণ হয়। ঠিক আছে, সেদিকে আমার খেয়াল রাখতে হবে, এভাবে আমরা অনমুনাজ ত্রুটি সরাইতে পারি। ওকে, এরপরে হচ্ছে নমুনায়ন। আমরা একটু আগে দেখলাম যে 2 ধরনের নমুনায়ন ছিল, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। যেটা হচ্ছে সম্ভাবনার সাথে যুক্ত, সেটাকে বলবো আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং। যেটা সম্ভাবনার সাথে যুক্ত না, অর্থাৎ মানে অনুসন্ধানকারীর উপর ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা বলবো উদ্দেশ্যমূলক নমুনায়ন। ঠিক আছে, সম্ভাবনা নমুনায়নকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। সাধারণত 4 ভাগে ভাগ করি আমরা। 1 নম্বর হচ্ছে সরল দৈব নমুনায়ন। ঠিক আছে, তো সরল দৈব নমুনায়নের ডেফিনেশন কি? আচ্ছা, ডেফিনেশনটা হচ্ছে যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন ও সমান সম্ভাবনা থাকে। ঠিক আছে, তার নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাটা হবে স্বাধীন, অর্থাৎ একটা চয়েস হওয়া আর একটা চয়েস হওয়াকে ডিপেন্ড করবে, মানে কোনো প্রভাবিত করবে না আর কি। এ ধরনের নমুনাকে বলা হয় সরল দৈব নমুনায়ন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা নমুনায়নের ডেফিনেশন এবং সুবিধা অসুবিধাটা, এটা কিন্তু এনটিআরসি এর পরীক্ষায় খুব বেশি দেয়। ঠিক আছে, তো আমরা এটা খুব ভালো করে পড়বো। ঠিক আছে, তো তাহলে আমরা কি বললাম যে সরল দৈব নমুনায়ন হচ্ছে যে প্রতিটা নমুনা মানে সমগ্রকের মানে নমুনা অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন এবং হচ্ছে সমান সম্ভাবনা থাকবে, এটাকে আমরা বলছি সরল দৈব নমুনায়ন। ঠিক আছে, তো এটার সুবিধা হচ্ছে যে যেহেতু এখানে পক্ষপাতিত্ব করতে পারি না, কারণ যেহেতু আমরা লটারি পদ্ধতি তো বুঝি যে একটা জায়গাতে রেখে দিই, সেখান থেকে আমরা নমুনা চয়েস করি। এখানে হচ্ছে যে কোনো পক্ষপাতিত্ব বা ব্যক্তিগত পছন্দের কোনো ঝুঁকি থাকে না, ফলে নমুনায়নটা ভালো হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি সমগ্রকের উপাদানগুলো সমজাতীয় হয়, সমজাতীয় যদি না হয়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিবে না। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে এমন ঘটনা ঘটতে পারে এক জাতীয় সবাই চলে আসতে পারে। ঠিক আছে, তো বড় নমুনা নিলে সেটা আলাদা কথা, কিন্তু ছোট নমুনায়ন যদি হয় আর যদি একই জাতীয় হয়, নমুনাগুলো সমজাতীয় হয়, তাহলে ছোট আকারের নমুনা চয়নও ভালো ফলাফল পাওয়া যাবে। তো সময় ব্যয় কম লাগে, এটা আমরা সব জায়গায় দিয়ে দেবো, ইউজ করে দেবো। একটাতে কম লাগে আর একটাতে বেশি লাগে, মানে অসুবিধাতে বেশি লাগে, সুবিধাতে কম লাগে। আর জাজমেন্ট স্যাম্পলিং এর চেয়ে এটা তুলনামূলক ভালো নমুনা সরবরাহ করে। ঠিক আছে, তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং জাজমেন্ট স্যাম্পলিং এর চেয়ে ভালো নমুনা সরবরাহ করে। আচ্ছা, এরপর হচ্ছে যে অসুবিধাগুলো কি কি? অসুবিধা হচ্ছে যে আমার কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সমগ্রকের প্রত্যেকটা উপাদানের তালিকা থাকতে হবে। তালিকা না থাকলে কিন্তু আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করতে পারবো না। ঠিক আছে, যেটা সবসময় সহজলভ্য নয়। আর নমুনার আকার যদি ছোট হয়, তাহলে উৎকৃষ্ট নমুনা পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। ঠিক আছে, আর নমুনা এককগুলো যদি স্ক্যাটার হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডাটা কালেকশন করা বা এই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর পরবর্তীতে আমাদের আছে কি ধারাবাহিক নমুনা। আমরা একটু আগে বললাম যে প্রথমটা আমরা মানে র্যান্ডমলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মতো বা র্যান্ডমলি আর কি চয়েস করবো, আর বাকিগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, বা একটা এই যে ধারা মেইনটেইন করে চলে আসবে আর কি, 1 থেকে n পর্যন্ত একটা ধারা, এগুলো আমরা একটু আগে ডিসকাস করলাম। ঠিক আছে, তো হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে এই যে নমুনা এককগুলো দৈব সংখ্যার মাধ্যমে চয়ন করা হবে। ঠিক আছে, এই যে প্রথম এককটি দৈবভাবে চয়ন করা হয়, প্রথম এককটি, আর বাকি এককগুলো একটা নির্দিষ্ট ধারা অনুসারে দূরত্ব বজায় রেখে চলবে, এটাকে আমরা ধারাবাহিক নমুনায়ন বলে থাকি। ঠিক আছে, তো ধারাবাহিক নমুনায়নের সুবিধা কি? সুবিধা হচ্ছে যেটা একটু আগে বললাম, যেটা নির্বাচন সহজ সুবদ্ধ, আমরা এটা সাধারণভাবে ইউজ করে দেব।
তো প্রতিটি ধাপে তত্ত্ব বাস্তবায়ন এবং বাস্তবায়ন করা তুলনামূলক সহজ, ঠিক আছে। আর এটি স্তরিত বা সরল দ্রব্য নমুনায়নের থেকে বেশি সহজ, এখানে সময়, অর্থ, শ্রম কম ব্যয় হয়, এগুলো আমরা এমনি লিখে দিতে পারি। তারপরে ধারাবাহিক নমুনার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে তালিকা, সম্পূর্ণ তালিকা থাকতে হবে, কারণ কার পরে কি সেটা এন বাই এন ক্যালকুলেশন করার সময় কিন্তু লাগবে, ঠিক আছে, ওটা ছাড়া হবে না। তারপরে হচ্ছে যে অধারাবাহিকভাবে, মানে আমার যে ডেটাটা সেটা যদি অধারাবাহিকভাবে বা নন লিনিয়ারভাবে বিন্যস্ত হয়, সেক্ষেত্রে রং ক্যালকুলেশন আসবে, ভুল তথ্য দিবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যদি নমুনা আকার সমগ্রকের আকারের পূর্ণ গুণিতক না হয়, তাহলে কিন্তু আমাদের নমুনার সংখ্যাটা কম বেশি হয়ে যাবে, যে প্রাপ্ত নমুনা আকার ছোট বা বড় হতে পারে, যে আমরা একটু আগে দেখলাম না এই যে ক্যালকুলেশনটা এন বাই এন এর যে ক্যালকুলেশনটা সেটা, ঠিক আছে। এন হচ্ছে নমুনার আকার, আর কে হচ্ছে একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। এটা ক্যালকুলেশন করে যদি আমরা ফ্র্যাকশন আসে তাহলে আমরা কাছাকাছি একটা মান নিয়ে নিই। তো সেটাই বলছে যে আমরা যখন কাছাকাছি মান নিব তখন নমুনার আকারটা প্রকৃতির থেকে একটু বড় বা ছোট হয়ে যেতে পারে, প্রাপ্ত নমুনা প্রকৃত নমুনা থেকে একটু বড় বা ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে, এই আর কি। ওকে, এরপরে নেক্সট পার্টে হচ্ছে যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তাহলে আমরা কি করলাম, যে উপাদানগুলো যদি অসমসত্ব হয় তাহলে অসমসত্ব অনুসারে আমরা কয়েকটি গ্রুপে বা উপগ্রুপে ভাগ করি, ঠিক আছে, যেন প্রতিটি ভাগের এককগুলো সমসত্ব হবে, কিন্তু এক ভাগের এককের মানগুলো অপর যে কোনো ভাগের এককের মানগুলোর থেকে অসমসত্ব হবে, এগুলোকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ঠিক আছে। তা প্রতিটি ভাগকে বলে স্ট্র্যাটাম বা স্ট্র্যাটা, আর এগুলো কিন্তু অবশ্যই পরস্পর বর্জনশীল এবং হচ্ছে ইয়ে হবে, মানে একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সুবিধাটা কি, এখানে সব থেকে বড় যে সুবিধাটা সেটা হলো যখন তথ্যগুলো বিভিন্ন স্তরে বা বিভিন্ন, এক কথায় মানে একই রকম যদি ডেটা না হয়, তখন এটা সব থেকে বেশি কাজ করে, ঠিক আছে। তো এখানে তথ্যবিন্দুগুলোর ভেদাঙ্ক সাধারণত কম হয়, কারণ আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে ক্যালকুলেশন করি। তারপর এই ক্ষেত্রে আরেকটা বলছে যে চরম মান যদি থাকে সেক্ষেত্রেও ভালো এটা কাজ করে। তারপর সরল দ্রব্য নমুনার থেকে এটা বেশি প্রতিনিধিত্বশীল, ঠিক আছে। তো এটার অসুবিধা কি, এটার অসুবিধা হচ্ছে যে যদি আমরা স্ট্র্যাটিফাইড মানে সঠিকভাবে না করি তাহলে এটা বায়াসড হয়ে যাবে, পক্ষপাতদুষ্ট হয়ে যাবে, ঠিক আছে। স্তরীকরণ করতে একটু টাইম লাগে, তারপর প্রতিটি স্তরে এককগুলো বা ইউনিটগুলো জানতে হবে, ইউনিটের ডিফারেন্স হলে কিন্তু স্যাম্পলিং নিয়ে ক্যালকুলেশন করাটা মানে ত্রুটিপূর্ণ হয়ে যাবে আর কি। এরপরে হচ্ছে যে আমাদের স্তরিত দৈব নমুনায়ন, সরি এখানে একটু ভুল লেখা হয়েছে মনে হয়, সরি। আচ্ছা, এরপর হচ্ছে গুচ্ছ নমুনায়ন। তো গুচ্ছ নমুনায়ন আমরা কোনটাকে বলছি, যে একটু আগে তো আমরা দেখলাম যে একটা বিল্ডিংকে অ্যাপার্টমেন্ট, মানে পুরো বিল্ডিংকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম, সে অনুযায়ী আমরা নিলাম, ঠিক আছে, উপবিভাগে ভাগ করলাম এবং সেখান থেকে আমরা নমুনা নিলাম, ঠিক আছে। এই যে দৈব নমুনার মাধ্যমে কয়েকটাকে নিয়ে অন্তর্গত প্রতিটি উপাদানকে, অর্থাৎ আমরা যে ক্লাস্টারটা নিলাম সেই ক্লাস্টারের প্রতিটি উপাদানকে কিন্তু নিতে হবে, ঠিক আছে, নিয়ে আমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে অপেক্ষাকৃত সহজ, এটা একটা সুবিধাজনক পদ্ধতি। তারপর দৈব নমুনায়ন, সরল দৈব নমুনায়ন বা স্তরিত থেকে এটা কম ব্যয়বহুল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আর কি, যখন আমরা উপাদানগুলোর পূর্ণ, এটা কিন্তু লাস্টের পয়েন্ট একটু বেশি গুরুত্বপূর্ণ, যে উপাদানগুলোর পূর্ণ বা সময় উপযোগী তালিকা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং সব থেকে বেশি কাজ করে। যেমন আমি 12 তলার মধ্যে আমি 10 তালাকে ক্লাস্টার হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে, এবং সেখান থেকে নমুনা নিতে পারি, এটা কিন্তু খুব একটা ইফেক্ট ফেলবে না। এই কারণে বলছে যে যদি আমাদের পূর্ণ লিস্টিং না থাকে, বেশিরভাগ জায়গাতে কিন্তু ক্লাস্টারটা বেশি ইউজ করা হয়, কারণ আমরা সব জায়গায় সমগ্রকের পূর্ণ ধারণা পাই না, ঠিক আছে। তাহলে আমরা যদি পূর্ণ বা সময় উপযোগী তালিকা না পাই, আমরা এর আগে যতগুলো স্যাম্পলিং করলাম প্রত্যেকটা কিন্তু আমরা তালিকা পেতে হতো, কিন্তু এখানে তালিকা না পেলেও কিন্তু আমরা মানে আর কি নমুনা নিতে পারি আর কি। তো এটার অসুবিধা কি, এটার অসুবিধা হচ্ছে যে গুচ্ছ নমুনায়ন করা কষ্টকর কাজ, ঠিক আছে, নমুনার ত্রুটি বিচ্যুতি এটা হয়, বেদাঙ্ক অনেক সময় বিশ্বাসযোগ্য হয় না, এই আর কি, এগুলো আমরা লিখে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে একটু ডিফারেন্সগুলো আমরা একটু পড়ে নিতে হবে, সেটা হলো ঐচ্ছিক নমুনায়ন এবং সম্ভাবনা নমুনার মধ্যে ডিফারেন্স কি। ঐচ্ছিক নমুনায় অনমুনাজ ত্রুটি বেশি হবে, আর এখানে নমুনাজ ত্রুটি মানে বেশি হবে, কারণ সম্ভাবনা নমুনা হচ্ছে ক্যালকুলেশনের সাথে সম্পর্কযুক্ত, আর বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে অনমুনাজ ত্রুটি। তো তারপরে হচ্ছে যেখানে ব্যক্তিগত পক্ষপাতিত্ব থাকবে এখানে থাকবে না, ঠিক আছে। তারপর আকার ছোট হলে এখানে প্রতিনিধিত্বকারী মান দিতে পারে, কিন্তু যদি আকার যত বড় হবে তত বেশি প্রতিনিধিত্বকারী মান দিতে পারবে। এখানে সময় খরচ কম, এখানে সময় খরচ একটু বেশি লাগে আর কি। ওকে, নেক্সট হচ্ছে গুচ্ছ নমুনায়ন এবং স্তরিত নমুনায়নের মধ্যে পার্থক্য। একটু আগে বললাম যে গুচ্ছ নমুনায়নের মানে একটা ক্লাস্টারের মধ্যে উপাদানগুলো ভিন্ন ধর্মী হবে, কিন্তু স্তরিত নমুনার ক্ষেত্রে সমধর্মী হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে পূর্ণ বা সময় উপযোগী তালিকা না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্তরিত নমুনা অবশ্যই এই ক্ষেত্রে প্রভাবিত হবে। তারপর এটা সাধারণত কম ব্যয়বহুল, আর স্টার্টারটা একটু বেশি ব্যয়বহুল। ওকে, মেনলি যেগুলো সাধারণত পরীক্ষায় আসে আর কি, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এর পরের ক্লাসে আমরা
সরল দৈব নমুনায়নটা ডিসকাস করব, তারপরের ক্লাসে সরল দৈব নমুনায়ন রিলেটেড যে ম্যাথটা আছে সেটা সলভ করব। তাহলে মোটামুটি আশা করা যায় এগুলো এই 3টা ক্লাস ভালোভাবে করলে নমুনায়নের আমরা পরীক্ষায় ভালো একটা মানে প্রিপারেশন নিয়ে যেতে পারবো। অ্যাটলিস্ট 80% বা 80%-এর উপরে আমরা মার্ক ক্যারি করে আসতে পারবো। যেখানে যে একটা সেট আসবে 10 মার্কের প্রশ্ন আসবে, আমরা যদি এগুলো ভালো করে পড়ি তাহলে সেটা ভালো করব। তো ধন্যবাদ সবাইকে।